বন্ধুরা নমস্কার। আবার চাঙ্গা হয়ে উঠছে ইন্ডিয়া জোট, আবার আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠছে দেশের বিরোধী শক্তিগুলো। মহারাষ্ট্রে এবং হরিয়ানাতে নিশ্চিত জয়ের মুখে পৌঁছেও হেরে যাওয়ার পরে ইন্ডিয়া জোট যেরকম ভাবে দুর্বল হয়ে গেছে বলে অনেকের মনে হয়েছিল, অনেকের ধারণা হয়েছিল যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে চলে গেছে এবং তাদের মধ্যে যে একতা ছিল, লোকসভা নির্বাচনে যে একতা দেখা গেছিল সেটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে। সেই ইন্ডিয়া জোটের সেই যে ধারণাটা, সেই ধারণাটাকে ভুল প্রমাণিত করে আপনারা দেখছেন নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে, এটা আজকের দিনে প্রমাণিত যে ইন্ডিয়া জোট আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো এক সুরে কথা বলতে শুরু করেছে, যেটা গত কয়েক মাস আগে দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়, তারপর তার আগে আপনার মহারাষ্ট্রে পরাজয়, তারপরে আপনার হরিয়ানায় পরাজয়, এই যে তিনটি রাজ্যে বিশেষ করে পরাজয়ের কারণে, যদিও একমাত্র দিল্লিতেই ইন্ডিয়া জোটের কাছে সরকার ছিল, এটাই একমাত্র আসল পরাজয়। মহারাষ্ট্রে এনডিএ জোটের কাছেই ক্ষমতা ছিল, হরিয়ানাতেও বিজেপির কাছে ক্ষমতা ছিল, সুতরাং সেখানে বিজেপি আবারও জিতেছে, এইটুকু শুধু বলা যায়। কিন্তু এইগুলির পরে আপনার একটা বাতাবরণ তৈরি হয় দেশের মধ্যে যে ইন্ডিয়া জোট আর ঐক্যবদ্ধ নেই, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না এবং আগামী বিধানসভা নির্বাচনগুলোতে ইন্ডিয়া জোট আর তেমন কিছু করতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন যে যখন পেহেলগামের ঘটনা ঘটেছে তখন ইন্ডিয়া জোটের প্রত্যেকটি শরিক দল ঐক্যমত্যভাবে এক সুরে কথা বলেছে, সরকারের পাশে দাঁড়িয়েছে, সেনার পক্ষে কথা বলেছে এবং সরকারকে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য উৎসাহিত করেছে। এবার যখন যুদ্ধ শেষ হয়েছে, যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে এরা বারবার প্রশ্ন তুলতে শুরু করেছেন, কারণ এরা জানেন যে নরেন্দ্র মোদী আবার যুদ্ধ শেষ হলেই ময়দানে নেমে পড়বেন এবং তিনি ময়দানে নেমেও গেছেন। আজকে তিনি পাঞ্জাবে গেছেন, বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন এবং তার দলও প্রচারের কার্য শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মোদির বিশাল জয়, মোদির বিশাল বীরত্বপূর্ণ ভূমিকা, এগুলো তুলে ধরার চেষ্টা করতে শুরু করেছে। কারণ সামনে বিহার বিধানসভা নির্বাচনের পর একের পর এক বিধানসভা নির্বাচন আসবে, সুতরাং এটা মোদির বিরাট জয় হিসেবে তুলে ধরে দেশের মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করে এর বেনিফিট নেওয়ার চেষ্টা বিজেপি অলরেডি স্টার্ট করে দিয়েছে। এটা খুব ভালো করে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো জানতো, কংগ্রেস জানতো, তৃণমূল কংগ্রেস জানতো, আরজেডি বলেন, সমাজবাদী পার্টি বলেন, শিবসেনা ইউবিটি বলেন, এরা সবাই জানতো, আম আদমি পার্টি জানতো, সবাই জানতো। তার কারণে তারা আগে থেকে প্রস্তুতি ছিল যে এই যুদ্ধবিরতির পরে সরকারের যেখানে যেখানে ত্রুটি হয়েছে সেই ত্রুটিগুলোকে তুলে ধরলে পরে সরকারের যে সাফল্য সেটা ম্লান হয়ে যাবে। তারা বলতে শুরু করেছেন যে কেন আপনার পিওকে দখল করার আগে থেমে যাওয়া হলো। কেউ বলতে শুরু করেছে যে কেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। কেউ বলছে যখন আমাদের সেনাবাহিনী পুরো পাকিস্তানে এক ধরনের তাণ্ডব চালাচ্ছিল, যখন তার বীরত্ব সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছিল, তখন হঠাৎ এমন কি কারণ হলো, কার প্রেশারের কারণে আপনার যুদ্ধবিরতি ঘোষণা করতে হলো। এই সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়া দরকার এবং প্রধানমন্ত্রীর উচিত যে সর্বদলীয় বৈঠক ডেকে সেখানে তার নিজের উপস্থিত থেকে সববার বিভিন্ন যে কোয়ারিগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার। শুধু তা না, তারা এটাও বলতে শুরু করেছেন যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা উচিত, সেই অধিবেশনে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এই কথাগুলো তারা ব্যাপকভাবে বলতে শুরু করেছেন এবং দেখা যাচ্ছে যে কংগ্রেসের নেতারা যে কথাগুলো বলছেন প্রায় ঘুরিয়ে ফিরে একই রকম কথা সমাজবাদী পার্টির নেতারা বলছেন, তৃণমূল কংগ্রেসের নেতারাও বলছেন কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে, আবার আম আদমি পার্টির নেতারাও বলছেন। অর্থাৎ ইন্ডিয়া জোটের সবাই মোটামুটি ভাবে একটা ঐক্যমতে পৌঁছে তারা এখন সরকারকে তার যে ভুল ত্রুটি কোথায় কি আছে না আছে এগুলো আপনার তুলে ধরা, সরকারকে এখন ব্যতিব্যস্ত করা, রাজনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে সেনার ব্যাপারে সবার সমর্থন একেবারে পূর্ণভাবে রয়েছে, সবাই এটা বলছেও।
যে সেনাবাহিনী দারুণ কাজ করেছে, সেনাবাহিনীর কাজের প্রতি সবাই সারা দেশ গর্বিত, এই কথাগুলো তারা বারবার বলছে। তারা বলছে যে সেনাবাহিনীর যে বিজয় হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনী যে দারুণ আপনার পারফরমেন্স দেখিয়েছে সেগুলি নিঃসন্দেহ। কিন্তু কেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেন? কেন আপনার আরো অনেকগুলো ব্যাপারে অস্পষ্টতা রয়ে গেল? এই প্রশ্নগুলো তারা করতে শুরু করেছেন, কারণ তারা এটা জানেন, তারা এটা মাথায় রেখেছেন যে পেহেলগামের ঘটনার পরে প্রধানমন্ত্রী বিহারে গেছিলেন। বিহারে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, যেটা নিয়ে দেশের বিরোধী দলগুলো খুব আপত্তি জানিয়েছিল। তারা বলেছিল যে এই রকম সময়ে প্রধানমন্ত্রী উচিত ছিল কাশ্মীরে যাওয়া। তিনি কাশ্মীরে না গিয়ে তিনি বিহারে গেছেন। কেন? বিহারে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। তো তার কাছে বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে ওই বিষয়টা অত বেশি গুরুত্বপূর্ণ না বলে তারা কিন্তু ওই সময়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রেখেছিলেন। এবার যখন যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প প্রথম ঘোষণা করলেন এবং তার ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করলেন, তখন বিরোধীরা কিন্তু তাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। কারণ তারা জানে যে যুদ্ধবিরতির পরে প্রধানমন্ত্রী নানানভাবে মানুষের সামনে আবার যাবেন এবং তিনি ভাষণও দেবেন, জনগণকে তিনি সম্বোধন করবেন, এবং সেটা তিনি করেওছেন। প্রধানমন্ত্রী গতকালকে আপনার দেশের জনগণকে তিনি সম্বোধন করেছেন এবং আজকে তিনি পাঞ্জাবে গেছেন। তো তার যে এই অ্যাক্টিভিটিগুলোকে ডেফিনেটলি তার দলের লোকরা, তার দলের আইটি সেল, তার দলের কর্মী নেতারা সবাই মিলেই একটা বিরাটভাবে দেখিয়ে আপনার বিজেপির পক্ষে পালে হাওয়া টানার চেষ্টা করবে বিধানসভা নির্বাচনগুলোতে। কারণ সরকার হিসেবে সরকারের এক ধরনের ভূমিকা, কিন্তু দল হিসেবে বিজেপির ভূমিকা তো ডেফিনেটলি একের পর এক নির্বাচনে থাকবেই, নির্বাচনগুলোতে বিজেপি জিততে চাইবেই। তো তাই সেটা করতে গেলে তাদের কাছে যে সবচেয়ে বড় যিনি নেতা আছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে মানুষের কাছে এমনভাবে তাদের তুলে ধরতে হবে যেগুলো তুলে ধরলে পরে মানুষ বলবে হ্যাঁ একদম দারুণ কাজ করেছেন, একদম সফল প্রধানমন্ত্রী, তিনি যা করতে পেরেছেন তা আর কেউ করতে পারেনি, অসাধারণ, তিনি থাকাতেই আমরা নিরাপদ। এই কথাগুলো সাধারণ মানুষ তখন বলবে। এর কারণে তারা ময়দানে নেমে গেছে। তো বিরোধীরা তো তারা রাজনীতি করবে, রাজনীতি না করলে তারা সরকারে কিভাবে আসবে? তারা যদি মানুষকে না বোঝায়, তারা যদি সরকারের ভুল ত্রুটিগুলি তুলে ধরতে না পারে, তাহলে সরকারের বিরুদ্ধে কেন মানুষ ভোট দেবে? শাসক দলের বিরুদ্ধে কেন ভোট দেবে? শাসক দলকে কেন ক্ষমতা থেকে সরানোর কথা মানুষ ভাববে? তো সুতরাং এটা বিরোধী দলগুলোর দায়িত্বের মধ্যে পড়ে যে সরকার কোথায় ভুল করেছে, কোথায় ত্রুটি করেছে, এবং তারা অতীতে কি কি সঠিক কাজ করেছিল সেগুলো তুলে ধরার এবং সেগুলোর সম্বন্ধে মানুষকে ইনফ্লুয়েন্স করার, যাতে মানুষ তাদের কথাগুলোকে বিশ্বাস করে আগামী নির্বাচনগুলোকে তাদেরকে ভোট দেয়, তাদেরকে জিতিয়ে শাসন ক্ষমতায় নিয়ে আসে। ফলে এইবার এই কাজটা তারা করতে শুরু করেছে, যেটা বিজেপির মনে হয়েছিল যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা একে অপরের বিরুদ্ধে চলে গেছে। যে যেরকম ভাবে দিল্লিতে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেস মুখোমুখি লড়াই করেছিল, সেরকম ভাবেই হয়তো বিহারেও কংগ্রেস এবং আরজেডি মুখোমুখি লড়াই করবে। পশ্চিমবঙ্গে তো সিপিএম, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের তো মুখোমুখি, এরকমটাই হবে বিভিন্ন রাজ্যে, তারা এরকমটা ভেবে নিয়েছিল। কিন্তু দেখা গেল সময়ের ফেরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যখন বিরোধীরা এক সুরে একই লাইনে কথা বলছে, এবং এর ফলে মানুষ কিন্তু প্রভাবিতও হচ্ছে। সোশ্যাল মিডিয়ার দিকে যদি ভালো করে তাকানো যায়, বিরোধীরা যখন ইন্দিরা গান্ধীর সাফল্যের কথা তুলে ধরছে, যখন ইন্দিরা গান্ধীর 71-এর ভারত পাকিস্তান যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে, যখন পাকিস্তানকে দুই টুকরো করে বাংলাদেশের সৃষ্টির কথা বারবার বড় বড় করে বলছে, তখন বিজেপির কর্মীরা একটু হলেও হতাশাগ্রস্ত হয়েছে। কারণ তারা এবার মনে করেছিল যে এবার বোধহয় আবারও পাকিস্তানকে দুটো ভাগ করা হবে বা তিনটে ভাগ করা হবে, পিওকে কে আবার ভেতরে ঢুকিয়ে আনা হবে, ওইদিকে বালুচিস্তান নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হবে, এবং এর ফলে তারা ব্যাপকভাবে এগুলোর প্রচার করতে পারবেন, বলতে পারবেন যে ইন্দিরা গান্ধী যা পারেন, ইন্দিরা গান্ধী যেখানে গিয়ে থেমে গিয়েছিলেন সেই জায়গাটাতে নরেন্দ্র মোদী বা তার নেতৃত্বাধীন সরকার না থেমে সেইটাকে থেকে আরো অ্যাডভান্স হয়ে আরো বেশি কিছু করে দেখিয়েছে।
অর্থাৎ ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটো টুকরো করেছিলেন ঠিকই, কিন্তু তিনি পিওকে আনতে পারেননি। এই কথাটা বিজেপির নেতারা বহুবার বলেছেন। তিনি সেনাবাহিনীকে আপনার সারেন্ডার করার পরেও পাক সেনাবাহিনীর বিরাট অংশকে তিনি মুক্তি দিয়েছিলেন, মানে 90,000-এরও বেশি। তো এর জন্য এখনো তারা ইন্দিরা গান্ধীকে খোঁচা দেন, কংগ্রেসকে খোঁচা দেন। তো এই অবস্থাতে তারা আবার প্রত্যাশা করেছিলেন যে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র করা হবে আর পিওকে কেউ নিয়ে আসবে, তাহলে কি হবে, ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে অনেক এগিয়ে যাবেন নরেন্দ্র মোদী এবং মানে কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি মানে কি বলবো একেবারে মানে অবিসংবাদী হয়ে যাবে। এই রকমটা তারা ভেবেছিলেন এবং তারা গলা উঁচু করে বিরাট করে তারা চিৎকার করে সারা দেশে বলতে পারবেন এই কথাগুলো। কিন্তু যখন দেখলেন যে পিওকেও এলো না, বেলুচিস্তানও স্বাধীন হলো না, কিন্তু সেনাবাহিনী দারুণ পারফরমেন্স করেছে, তারপরে হঠাৎ করে আপনার আমেরিকার রাষ্ট্রপতি যুদ্ধবিরতির কথা বলছেন এবং যুদ্ধবিরতি হয়ে গেছে, তখন তাদের কাছে খানিকটা হলেও বিষয়টা মানে আশ্চর্যজনক বলে মনে হয়েছে, যার ফলে অনেকেই আপনার সোশ্যাল মিডিয়াতে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেছিলেন যে যুদ্ধবিরতি হবে না এই সময়ে, ভারত পাকিস্তানকে এবার হেস্তনেস্ত একটা করেই ছাড়বেন, এবং যেটা সবাই চেয়েছিল, সাধারণ মানুষও চেয়েছিলেন। এবার কি করেছে কংগ্রেস, এবার ওই যে পুরনো কাহিনীগুলো, ইন্দিরা গান্ধীর কাহিনীগুলো, 71-এর যুদ্ধের সাফল্যের কাহিনীগুলোকে ব্যাপকভাবে সামনে আনতে শুরু করেছে, যেগুলো দেখিয়ে তারা সাধারণ মানুষকে বলতে শুরু করে দিয়েছে যে যে দেখো এবারে হঠাৎ করে এটা হয়েছে। আর ওইবারে কিন্তু ইন্দিরা গান্ধী থামেননি, তাকে আমেরিকা চোখ রাঙানি দিয়েছিল, রিচার্ড নিক্সন তাকে ভয় দেখিয়েছিলেন। তারপরে ইন্দিরা গান্ধী তাদের কাউকে পাত্তা না দিয়ে সারা পৃথিবীর বড় বড় শক্তিগুলোকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে আপনার পাকিস্তানকে দুটো টুকরো করেই ছেড়েছিলেন এবং পাকিস্তানের বুক চিরে বাংলাদেশ নামে নতুন একটা রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। এই কথাগুলো যখন ব্যাপকভাবে বলতে শুরু করেছে, তখন অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে বিজেপির আইটি সেলের কর্মীরা। তো তার কারণে এই সব কিছু মিলিয়ে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সারা দেশে বিরোধী দলগুলোর কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বেড়ে গেছে। তারা মনে করছে যে তাদের লাইনটাই সঠিক, তাদের দলই সঠিক কথা বলে, তাদের দলের সরকার থাকলে পরে একমাত্র দেশ সুরক্ষিত থাকে, দেশের পক্ষে বড় কিছু করে দেখানো সম্ভব হয়, যেটা বিজেপি ক্ষমতায় থাকলে সম্ভব হয় না। বিজেপি যেখানে গিয়ে আটকে যায়, কংগ্রেস তার চেয়ে অনেক বেশি এগোতে পারে, যেটা নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব হয়নি, সেটা ইন্দিরা গান্ধী করে দেখাতে পেরেছিলেন। ভবিষ্যতেও যদি কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলোকে নিয়ে যদি ইন্ডিয়া জোটের সরকার হয়, তাহলে তারা আবারও দারুণ কিছু করে দেখাতে পারবেন। এই কথাগুলো তারা বলতে শুরু করে দিয়েছেন। এইটা অস্বস্তিকর বিজেপির কর্মী, নেতা, সমর্থক সবার কাছে। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত মানুষের সামনে এলেন বলতে পাবলিককে অ্যাড্রেস করলেন এবং তিনি তার বক্তব্য তুলে ধরলেন। তিনি সেনাবাহিনীর যে বীরত্ব সম্বন্ধে যে কথাগুলো বললেন, এগুলো 100% ঠিক আছে, এগুলো তো সারা দেশের মানুষ স্বীকার করে নিয়েছে, কোনো সন্দেহ নাই। দেশের সেনাবাহিনী যে বিরাট কিছু করেছে এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার কাছ থেকে আরো অনেক প্রশ্নের উত্তর অনেকেই শুনতে চেয়েছিলেন, কিন্তু সেই উত্তরগুলো হয়তো বিভিন্ন টেকনিক্যাল কারণে, হয়তো দেশের গোপনীয়তার কারণে হয়তো তিনি সেখানে দেননি। কিন্তু বিরোধী দলগুলো তো বসে থাকার পাত্র না, যেহেতু বিহারে বিধানসভা নির্বাচন সামনেই, এই মুহূর্তে হয়তো পশ্চিমবঙ্গ, কেরালা এবং আসামের কথা হয়তো তারা ভাবছেন না, কিন্তু ইমিডিয়েট যে ইলেকশনটা আছে সেটা তো বিহারে, এবং বিহারে নীতিশ কুমারের সঙ্গে বিজেপির একটা মনোমালিন্য আছে, এটা সর্বজনবিদিত। যেখানে আরজেডির আপনার তেজস্বী যাদবের জনপ্রিয়তা এখন তুঙ্গে আছে, এটাও সবাই জানে ভালো করে। যেখানে ইন্ডিয়া জোট মানে কংগ্রেস, আরজেডি, বাম দলগুলো তারা মিলে একটা বিরাট শক্তি এবং তাদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা প্রবল, এবং বিজেপি, জেডিইউ এবং অন্য দলগুলো মিলিয়ে সেখানে যে এনডিএ সরকার, সেই সরকার পড়ে যাওয়ার মানে সরকার আরেকবার বিজয়ী হয়ে ক্ষমতায় না ফেরার সম্ভাবনা প্রবল, সেরকমটাই সার্বিকভাবে সবাই মনে করছে। সেই রকম একটা অবস্থাতে স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো সরকারের ত্রুটিগুলো
বা সরকার যেখানে উত্তর দিতে পারছে না সেই জায়গাগুলো মানুষের সামনে তুলে ধরবে, এবং তারা যত বেশি করে এগুলো করতে শুরু করেছে তত বেশি করে তাদের কর্মীদের মনোবলও বাড়তে শুরু করেছে, আত্মবিশ্বাসও বাড়তে শুরু করেছে। সে আত্মবিশ্বাসের প্রথম প্রদর্শন হয়তো বিহারের বিধানসভা নির্বাচনে দেখা যাবে, যে নির্বাচনে কে বিজয়ী হবে, ইন্ডিয়া জোটের দলগুলো বিজয়ী হবে না এনডিএ জোটের দলগুলো বিজয়ী হবে, সেটা দেখার জন্য আমাদের অবশ্যই অক্টোবর নভেম্বর এরকম সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দেশের রাজনীতিতে এই মুহূর্তে আর বিজেপির বা এনডিএর একচ্ছত্র আধিপত্য নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। এখন এনডিএর মুখোমুখি শক্তিশালী ইন্ডিয়া জোট আবার দাঁড়িয়ে গেছে, কংগ্রেস বিজেপির মুখোমুখি আবার শক্তিশালী এবং আপনার নবরূপে উজ্জীবিত কংগ্রেস দাঁড়িয়ে গেছে। এই প্রতিপক্ষ দলগুলোর মধ্যে এখন লড়াইটা যে দারুণ হবে আগামী নির্বাচনগুলোতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আলটিমেটলি কে বিজয়ী হয় সেটা তো ফলাফলের দিন দুপুর নাগাদই জানা যাবে। কি মনে হয় আপনাদের? ভিডিওটা ভালো করে শোনার পর অবশ্যই মতামত জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এটাও করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।